ডাক্তার দেখাতে গেলে অবশ্যই এবার আমাকে এইচএসজি টেস্টটা ঠিক দেবে। আর এই এইচএসজি টেস্টটা যে এতটা পেনফুল সেটা কি বলবো, একটা মেয়েই জানে এই টেস্ট করতে গেলে কতটা কষ্ট আর কতটা পেনফুল থাকে এই টেস্টটা। সত্যি বলছি, আমি যখন ফার্স্ট টাইম করিয়েছিলাম টেস্টটা, কি বলবো, আমি হেঁটে আসতে পারছি না, এতটাই কষ্টকর টেস্ট। আমি জানি আমার মতো অনেক মেয়েরাই আছে এই টেস্ট করিয়েছে, তারা কিন্তু অবশ্যই জানে। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম ওই আজকে 6:30টার সময়, অনেকটা দেরি করেই উঠেছি। কিছুদিন তো দেখতেই পেয়েছো আমি হাঁটতে যাচ্ছিলাম সকালবেলা, কিন্তু আজ আমি আর হাঁটতে যাইনি, কারণ আমার কিছুদিন হাঁটতে গিয়ে না বাড়ি এসে ব্যায়াম যখন করছি অটোমেটিক শরীরটা খুব দুর্বল লাগছে, যার কারণে আমি আর হাঁটতে যাচ্ছি না। 2-3 দিন হেঁটেই কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। তো আমি হাঁটা বন্ধ করেছি ঠিকই, কিন্তু ব্যায়ামটা আমি কন্টিনিউ রাখবো। এটা আমি করব, বন্ধ আর করব না, কারণ এটা না করলে কিন্তু একদমই হবে না। আমি যতদূর ভেবেছি যে এই ব্যায়ামগুলো করলে কিন্তু অনেকটাই কাজ দেয়, তার জন্য ব্যায়ামটা আমি করব। হ্যাঁ, যেটা তোমাদের সঙ্গে আমি বলতে চাচ্ছিলাম, এবার আমি ধরো ডাক্তার দেখাতে যাব, সেখানে কিন্তু আমার ডাক্তারবাবু হয়তো আমাকে এইচএসজি টেস্টটা দেবে। আর এইচএসজি টেস্টের কথা শুনলেই না আমার ভীষণ ভয় লাগে, কারণ এই টেস্টটা যখন আমি ফার্স্ট টাইম করিয়েছিলাম না, কি বলবো, যখন আমি যেখানে টেস্ট করিয়েছি, যেখানে গেছি, আমি ঘরের মধ্যে থেকে এমন আওয়াজ পাচ্ছি, আমি ওই আওয়াজে যেন আমার গায়ের কাঁটা দিয়ে উঠছিল, এতটাই ভয় লাগছিল। কি বলবো, মানে এতটাই খারাপ টেস্ট, বাপরে, ভীষণ পেনফুল। মানে আমি সেখান থেকে হেঁটে আসতে পারছি না, এতটাই পেনফুল টেস্ট। মানে আওয়াজ শুনে আমি যাব কি। আর যখন আমি টেস্টটা করিয়েছি, বাপ রে বাপ, মানে জীবন থেকে, মানে আমার আমার শরীর থেকে দেহটা এখনই আত্মা ত্যাগ করবে এরকম অবস্থার একটা টেস্ট ছিল। কিন্তু এই টেস্টটাও কিন্তু পেনফুল হয় না। অনেকেই করিয়েছে, আমার এক ফ্রেন্ড করিয়েছে, সে কিন্তু এই টেস্টটা যখন করেছিল ও আমাকে বলল যে তেমন তো কোনো পেনফুল কিছুই না, কিন্তু জানি না কেন এটা হয়তো টাকার জন্য হতে পারে। যে টাকা দিয়ে আমরা করিয়েছি প্রায় 3,500 টাকা লেগেছে, সেখানে হয়তো ওর 6,000 লেগেছে, কোনো হয়তো একটা ওষুধের দ্বারাই সেখানে অবাস করিয়েই কিন্তু টেস্টটা করেছে। কিন্তু আমাদের তো সেরকম কিছু বলেনি, হয়তো বললে হয়তো আমি করতাম, 2 টাকা বেশি লাগলেও। এই টেস্টটা যে অল্প টাকায় হয়ে গেছে, অল্প কিন্তু নেয়নি, 3,500 টাকা নিয়েছিল। আর আমার যে ফ্রেন্ড করেছে তার 6,000 টাকা নিয়েছে। নিশ্চয়ই তার মধ্যে অনেকটাই পার্থক্য আছে, জানলে হয়তো একটু টাকা দিয়ে আমি করে নিতাম, কিন্তু এতটা যে কষ্ট পাবো এই টেস্টটার থেকে কি আর বলবো। যাই হোক, টেস্টটা যখন করিয়েছিলাম মোটামুটি ঠিক ছিল, কিন্তু একটা রিপোর্ট একটু খারাপ ছিল, একটা টিউব কিন্তু ব্লক ছিল আমার। তো ডাক্তার বললো যে টিউব ব্লক থাকলে, একটা থাকলে সমস্যা নেই, ওষুধ খেলে তোমার ঠিক হয়ে যাবে। কিন্তু তাও টেনশান, যে একটা টিউব ব্লক মানে তো টেনশান তো স্বাভাবিক হয়, তাই না? তো যাই হোক, ওষুধ খেয়ে কিছু ওষুধ খেয়েছিলাম, তারপরে যখন পরীক্ষার মাধ্যমে দেখা গেলো পরে টিউবটা ঠিক হয়ে গেছে। তো জানি না, এই টিউব একবার যদি ব্লক হয় পরে কিন্তু হওয়ার চান্সটা বেশি থাকে, যেহেতু পরে আমি আর কোনো টেস্ট করাইনি। তারপরেও প্রেগনেন্সি যখন না আসে তখন স্বাভাবিক মাথার মধ্যে একটা টেনশন ঘুরতেই থাকে। তো আমার একটা সমস্যা ছিল, যেটা হচ্ছে তোমার কি বলে, ইনফেকশন থাকলে কিন্তু এই টিউবের সমস্যাটা খুব হয়, যেটা আমার ছিল, মানে ভীষণ পরিমাণে ইনফেকশন। যাই হোক, ঠাকুরের ইচ্ছা, আমি যখন হোমিওপ্যাথিক ওষুধ খাওয়া ধরলাম তখন থেকে ইনফেকশানটা আর আমার হয়নি। জল টল বেশি খেতাম, খাওয়া দাওয়াটা ঠিক রাখতাম, শরীর গরম থাকলে এই জিনিসটা হয়ে থাকে। তো যাই হোক, এবার তো যাচ্ছি প্রায় 2-3 বছর পর আমি এই টেস্টটা করাবো। জানি না কি হবে আমার এই টেস্টে এবার, কিন্তু ভয় স্বাভাবিক লাগছে, কি হবে না হবে। এবার এই ডাক্তারবাবুর কাছে আমি শুনেছি যে এনার কাছে টিউবের সমস্যা নিয়ে গেলে সবাই সাকসেসফুলটা পাচ্ছে, মানে খুবই তাড়াতাড়ি কনসিভ করতে পারছে। মানে যতক্ষণ পর্যন্ত আমি না যাব ডাক্তারবাবুর কাছে ততক্ষণ আমার শান্তি নেই। তো যাই হোক, তোমাদের যেটা বলছিলাম, আমি এসেছি হচ্ছে আমার বাবার বাড়িতে, মায়ের কাছে হঠাৎ করে এখানে এসেছি। তো এসে দেখছি মা রান্না করছিল। আর মায়ের কাছে আসলে না একটা শান্তি খুঁজে পায়, জানো তো, তখন না মনের মধ্যে কোনো টেনশান থাকে না। তো মাকে সব কিছুই খুলে বললাম আমি, যে মা এই ব্যাপার। তা মা বলছে ভয় পাস না, আমি তো তোর সাথে আছি। তো এই কথাটা শুনলে যেন একটু সাহস পাই আমি। তো যাই হোক, এদিকে মা রান্না করেছিল সিমাই প্রথমে, তারপরে কিন্তু ডিমের ঝোল করলো। আজ কিন্তু মা ডিমের ঝোলটা একটু অন্যরকম করেছে, তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এদিকে কিন্তু মা মশলাটা আগে ভেজে নিয়েছে, তারপরে কিন্তু ডিমটা রান্না করবে। আর এমনিতে মশলা, কাঁচা মশলা দিয়ে কিন্তু এমনি আমরা যেরকম নর্মাল ডিমের ঝোল করি সেরকম করে থাকি, কিন্তু এটা একটু অন্যরকম হচ্ছে। আর সত্যি কথা বলতে এইভাবে ডিমের ঝোলটা কিন্তু ভালো লাগে। তো যাই হোক, মা এদিকে রান্না করছে আর মায়ের সঙ্গে তো গল্প করছি এসব বিষয় নিয়ে, যে কি করব না করব। মা শুধু আমাকে একটা কথাই বলে, টেনশন করবি না। আমি
সত্যি কথা বলতে আমি আমার মায়ের জন্যই বলতে গেলে বেঁচে আছি। আজ যদি আমি কোনো একটা ভুল পদক্ষেপ নিই, আমার মা কী করবে? তার তো মেয়ে আমি হয়তো একটা সন্তানের জন্য এত কিছু করছি, আর আমি তারই তো একটা সন্তান। আমার কিছু হলে তাহলে আমার মায়ের কী অবস্থা হবে? তো এইসব নানান চিন্তা ভেবে চিন্তে সবসময় মনকে বুঝ দিই যে সব কিছুই ঠিক হয়ে যাবে, শুধু শুধু টেনশন করব না। তো যাই হোক, ডাক্তারের কাছে যাচ্ছি, ঠাকুরের ইচ্ছায় দেখা যাক কী হয়। আর যেহেতু আমি একটা মাস গ্যাপ রেখেছি, এই একটা আমার সমস্যা। আমি যখনই ডাক্তার দেখাই আমার একটা না একটা সমস্যা ধরা পড়ে। কার এরকম সমস্যা হয় কি বলবো, আমার তো মনে হয় অনেকেরই এরকম হয়ে থাকে। ডাক্তার দেখাতে যাব, হয় ঠান্ডা লাগবে, জ্বর লাগবে, না কিছু একটা হবে, সমস্যা আমাদের সমাধান কোনো দিনও হতে চায় না। তো যাই হোক, ঠাকুরের কাছে প্রার্থনা করব যেন সব কিছু তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, সব কিছুই ভালোভাবে হয়। ঠাকুরের ইচ্ছা, আমি ঠাকুরকে ডাকছি যেন আমি 6 মাসের মধ্যে আমি একটা ভালো খবর আনতে পারি। আর আমি নিজেকে একটু প্রিপেয়ার তো করছি, একটু ব্যায়াম যোগা করে হাঁটাচলা একটু বন্ধ করে দিয়েছি, কিন্তু এটা আমি কন্টিনিউয়াস রাখবো, দেখি কি হয়। অনেকের ভিডিওর মাধ্যমে আমি দেখেছি তারা হাঁটাচলা করে একটু ব্যায়াম যোগা করে কিন্তু অনেকটাই ভালো পথ বা ভালো কিছু সুখবর তারা পেয়েছে। তো আমি কেন পারবো না, সেটা ভেবেই কিন্তু আমি এখন এগোচ্ছি। তো যাই হোক, এদিকে কিন্তু তোমাদের তো বললাম টুকটাক সব কিছুই। আর আমার সত্যি কথা বলতে আমার নিজের মনকে মানে শক্ত করেছি, আমাকে পারতেই হবে, আর পারতেই হবে, কোনো কথাই হবে না। তো যাই হোক, ডাক্তার তো দেখাতে যাই, তাই কী দেখি হয় অবশ্যই তোমাদের সব কিছুই জানাবো। আর এদিকে দেখো, মা রান্নাবান্না হয়ে গেছে, ভাবলাম মাকে একটু হেল্প করে দিই, সব কিছু হেল্প করে একটু দিলাম। তারপরে ঘরে এসে পুজো টুজো দিয়ে একটু রেস্ট করলাম। তারপরে মাকে বললাম চলো খাওয়া দাওয়া করে নিই। তো মায়ের হাতে যে ডিমের ঝোলের রান্নাটা তোমাদের রেসিপিটা শেয়ার করলাম, রান্নাটা সুন্দর হয়েছে, ভীষণই সুন্দর হয়েছে। তোমরা ট্রাই করে দেখতে পারো, এই রান্নাটা দারুণ হয়েছে। আর শেষে খেয়েছিলাম সিমাইটাও ভীষণ সুন্দর হয়েছে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত শেষ করবো। নেক্সট একটা ভিডিওতে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।